আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন আপনারা সবাই? আর সবার কি অবস্থা? আজকে যেটা আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ফ্লু চার্টের ফরমেট দিব। কি দিব স্যার? ইনশাআল্লাহ একটা ফরমেট দিব। ফরমেট দিব কারণ হচ্ছে অনেকে আমাকে বলেন স্যার এটা আমরা বারবার করে আমরা বারবার ভুলে যাই বা আমরা ধরতে পারি না। কারণ আমাদের সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে। এটা কি ফ্রেজ হবে নাকি ক্লজ হবে? ভিন্ন। ভাই এটা আপনার ফ্রেজ এবং ক্লজ দিয়ে হ্যাঁ লাগবে বা আইডিয়া থাকা দরকার। কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি ফ্রেজ বা ক্লজটা না জানলে যে আপনি করতে পারবেন না, ব্যাপারটা একদম এরকম না। যদি বলেন স্যার কেন? আমি আপনাকে টোটাল টেস্ট পেপারের মধ্যে কত ধরনের কোয়েশ্চেন আপনি দেখবেন, আমি একটা আপনাকে বেসিক আইডিয়া দিচ্ছি। বা আমি যদি আপনাকে বলি স্পেসিফিক করে ফরম্যাটটা দিচ্ছি। এই ফরম্যাটটা দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনি এমনি বুঝতে পারবেন, তাই না? ১ম যদি বলি, আমরা আজকে ১ম এ ফরম্যাট নিয়ে ডিসকাস করি। কি নিয়ে ডিসকাস করব স্যার? ফরম্যাট নিয়ে। ১ম টা আসি। এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে জিরান। আমরা জানি জিরান মানে কি স্যার? বার প্লাস আইএনজি। প্রথমটা কি থাকতে পারে বলছি বলে? প্রথমটা হচ্ছে আমার জন্য কি জিরান। এখন আপনাকে যেটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকতে পারে, এই যে আমি যদি বলি ফাইটিং ধরেন এগেইনস্ট অ্যাপার্থেইড এভাবে। এখন জিনিসটা যদি আপনি খেয়াল করেন, এই যে জিরান মানে কি ভার প্লাস আইএনজি স্যার দেখেন তো ফাইটিং এখানে ভার প্লাস আইএনজি আছে কিনা? কোয়েশ্চেনের মধ্যে এভাবে দেওয়া আছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, কোনো কারণে আমার যেহেতু এটা নেলসন ম্যান্ডেলার বেসিস নিয়ে আমরা করতেছি। নেলসন ম্যান্ডেলার এখানে তো আপনি তো কোনো প্রেজেন্ট টেন্সে কিছু পাবেনই না। সবগুলা কোন টেন্স? পাস্ট টেন্স। এখন ধরেন কোয়েশ্চেনের মধ্যে আছে এভাবে নেলসন ম্যান্ডেলা ফাউট এগেইনস্ট অ্যাপার্থেইড কি দেওয়া আছে বলেন? ফাউট এগেইনস্ট অ্যাপার্থেইড। তখন আপনি যে কাজটি করবেন, আমাকে তো কোয়েশ্চেনে দেওয়া আছে ফাইটিং জিরান। জিরান হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। কিসের সাথে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যেটা নাউনের মতো কাজ করে। তাহলে দেখেন ফাউটটা V3 অথবা V2 হতে পারে, যেহেতু হ্যাড থাকলে আমরা V3 বলি। তাহলে প্রেজেন্ট ফর্ম করে। প্রেজেন্ট ফর্ম কি হয়? ফাইট। রাইট? আইএনজি করে দেন। ফাইট। ধরেন দ্বিতীয়টা হবে এস্টাবলিশড আর ডেমোক্রেটিক সোসাইটি। এখন আপনার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে কি স্যার? এস্টাবলিশড। এখন আপনি জানেন ভার্বের পাস্ট ফর্মের সাথে কখনো তো আইএনজি হয় না। তখন আপনি যে কাজটি করবেন এটা প্রেজেন্ট ফর্মটাকে খুঁজে বের করেন। প্রেজেন্ট ফর্মটাকে নিচ থেকে পরিবর্তন করেন। কোয়েশ্চেনের বা পেজে যেটা এস্টাবলিশড দেওয়া আছে, তাই না? আপনি এটাকে পরিবর্তন করে কি দেন? B1 খুঁজে নেন বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা খুঁজে নেন। এরপর লিখেন আপনি এস্টাবলিশিং আ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি। মানে কোয়েশ্চেনের মধ্যে যে ভার্বগুলো দেওয়া থাকে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এক কথায় আমাকে যদি কখনো এখানে এরকম যদি জিরান দেওয়া থাকে, এই যে ফাইটিং দেখতে পাচ্ছেন না স্যার আপনি? এটা হচ্ছে আপনার জন্য কি? জিরান। একটা যদি দেওয়া থাকে বাকি আরো কয়টা লিখতে হয়? ৫টা লিখতে হয় না? বাকি যে ৫টা লিখবো আমি প্রত্যেকটা ভার্বকে আইএনজি করে একই সিস্টেমে বসিয়ে দেব। আমি আবার বলছি, আমি আপনাকে এখনো ফ্রেজ এবং ক্লজের দিকে নিয়ে যাচ্ছি না। ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আইডিয়া দিব যখন আমি ৪র্থ নাম্বার সেন্টেন্সটা দিব। তারপর যে একটু বেসিক দিব। কারণ আমাদের সবার মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে। স্যার এখানে মনে হয় সবসময় ফ্রেজ হয়। কে বলছে আপনাকে সবসময় ফ্রেজ হয়? এখানে ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। এখন যারা বলেন স্যার আমার তো ফ্রেজ এবং ক্লজ একদম অবস্থা খারাপ, আমি কিচ্ছু বুঝি না। ভাই আপনার দরকার নেই। আপনি ফরম্যাটগুলো নোট ডাউন করেন। যে ফরম্যাটে দেওয়া থাকবে আপনি ওই ফরম্যাটে লিখে দেন। তারপরেও লাস্টে আমি ফ্রেজ এবং ক্লজ আপনাকে যখন দেখাই দিব আপনি বলবেন সেটা একদমই যে আমিও পারবো। ক্লিয়ার? আমার একটা নাম্বার শেষ। এবার আমি যদি আমার দ্বিতীয় নাম্বারে যাই, আমার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে পার্টিসিপল। এখন আমরা টোটাল ৩ প্রকার পার্টিসিপল দেখি। আমি ১ নাম্বার যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল। স্যার প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? দেখেন স্যার জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের আমি যদি ব্যবহারটা বলি ২ টা প্যাটার্ন একই। কারণ কেন দেখেন, জিরান্ট মানে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি। শুধু একটা পার্থক্য। জিরান্ট নাউনের মতো কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অনেক সময় আপনি এরকম দেখেন না? আ ড্যাশ ট্রেন কথার কথা দেখেন। ফ্রেজ এবং ক্লজের দিকে আমি এখনো যাচ্ছি না। আপনার দরকারই নেই। আপনি এখানে খেয়াল করেন। এই যে রানিং ট্রেন এটা হচ্ছে আপনার জন্য কি স্যার? প্রেজেন্ট পার্টিসিপল। কেমনে বুঝছেন? এই যে ভার্ব প্লাস আইএনজি। এটা আপনার জন্য কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে আমাকে যখন এরকম কোন একটা ফরম্যাটে দেওয়া থাকবে আমি বাকিটা প্রত্যেকটা আমি কি করে দিব স্যার? একই ফরম্যাটে করে দিব। ইজ ইট ক্লিয়ার? এখন আমার দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট যেটা আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল জিনিসটা কি? এটাকে বলি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা আমরা অনেকে এটাকে কমনলি V3 বলি। আমরা যারা বাঙালি আছি আমরা এটাকে কি বলি? V3 বলি। কিরকম? ওয়ান মানে প্রেজেন্ট, আর মানে লাইক পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তো সিরিয়ালে কোনটা আগে আসে? প্রেজেন্ট। আমরা প্রেজেন্টকে বলি কত? 1 আর পাস্টকে বলি কত? 2 আর
পার্টিসিপল যেটা 3 নাম্বার আছে এটাকে বলি আমরা কি B3, সেম জিনিস। আপনার আমার যে কোয়েশ্চেনের প্যাটার্নটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখেন, এটা আপনাকে এরকম দেওয়া থাকবে, ফাউট এগেইনস্ট অ্যাপার্টিয়েট। আপনি যদি এখন এখানে খেয়াল করেন প্যাটার্নটা একটু দেখি আমরা, এখানে দেখেন তো স্যার ভার্বের কি আছে, পাস্ট পার্টিসিপল। এখন যদি বলেন স্যার আপনি এটা পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল দুইটাই কই, আপনি কেন বলছেন না ভাই কোন সেন্টেন্স পাস্ট ফর্ম দিয়ে শুরু হতে পারে না, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হতে পারে, যেমন ওপেন দ্য ডোর, হেল্প দ্য পুয়ার, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু। এইট লেস কখনো হতে পারে না। সামনে যদি কখনো কোনো কিছু থাকে এটা 100% পাস্ট পার্টিসিপল হতে পারে। বুঝা গেছে? ক্লিয়ার? এই জন্য এটা কি হবে, বারবার পাস্ট পার্টিসিপল। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখন অলরেডি তিনটা দেখছি, একটা যে ফর্ম এটা যদি V3 দিয়ে শুরু হয়, যেমন এই কোয়েশ্চেনটা দেখেন এটা কি দিয়ে শুরু হয়েছে, V3 দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা এখানে যতগুলো আমি আপনাকে দেখাবো V3 দিয়ে দেখাবো। যদি নাও থাকে আমি এটা আপনাকে পরিবর্তন করে দেখাবো। যেমন ধরেন আমি যদি আপনাকে আগে সেন্টেন্স বলি, কোন একটা সেন্টেন্স আছে হি ওয়েন্ট টু সেমিনার, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, কথার কথা। এখন আপনাকে তো কোয়েশ্চেনে দেওয়া আছে V3, তাহলে এখন আপনার যে করতে হবে যেটা V2 আছে এটাকে আপনার পরিবর্তন করে কি করে ফেলতে হবে V3। তাহলে গো ওয়েন্ট গং, আপনি নিচ থেকে পরিবর্তন করে এখানে কি বসাই দিবেন, V3টা বসাই দিবেন। এক কথায় যে ফরম্যাটটা যেভাবে দিচ্ছি আপনি ওইভাবে জাস্ট সিরিয়ালি 1 বাই 1 বসাই দিবেন। আমাকে যে একটা দেওয়া থাকবে বাকি পাঁচটা আমার কি করতে হবে, লিখতে হবে না, সেম পাঁচটা আমি একই প্যাটার্নে লিখে দিব। ঘর কেমনে করবেন, কি প্যাটার্ন করবেন এটা আমি আইডিয়া দেওয়ার পরে গিয়ে আপনাকে আমি দেখাচ্ছি। যদি এটা হয়ে যায় এর পরেরটা আমরা যাই, এর পরেরটা হচ্ছে আপনার জন্য কি পারফেক্ট পার্টিসিপল। এখন আপনার থেকে জানতে হবে পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি। দেখেন স্যার, পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে আমরা যেটাকে বলি হেভিং প্লাস কে ভার্বের পাস্ট পার্টিসিপল। ধরেন আমি যদি এখন আপনাকে একটা সেন্টেন্স এরকম হেভিং, দেখেন এই যে ডিসলভড দ্য ম্যাটার, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের যে পাস্ট পার্টিসিপল এটা কম আসে, এটা কম আসে স্যার। আমি এটা তারপর বলছি আমি, এই যে এখানে কি আছে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে না স্যার, এখানে হেভিং আছে না, এটা হচ্ছে আপনার জন্য কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে আপনি বলবেন স্যার আমি তাহলে এক্স্যাক্টলি মনে রাখবো কি, ভাই আপনি এগুলো বাদ দিতে পারবেন না। দেখবেন কমনলি জিরান 100% দেখবেন টেস্ট পেপারের মধ্যে, প্রেজেন্ট পার্টিসিপল দেখবেন, পাস্ট পার্টিসিপল সবচেয়ে রিপিট এবং বেশি দেখবেন, এটা কম দেখবেন। বাট তারপর আমি যাতে আপনাকে শেখাতে পারি বা আইডিয়া দিতে পারি এই জন্য আমি এটা করে দিচ্ছি। এটাও শেষ। তার মানে আমার এখানে কয় ধরনের সেন্টেন্স প্যাটার্ন দেখছি, এখান থেকে একটা, পার্টিসিপল থেকে দুইটা, মোট তিনটা। এটা মাথায় রাখেন, এটা মনে রাখতে পারেন অথবা স্কিপও করেন, সমস্যা নেই। এরপরে আসেন তৃতীয় নাম্বার, আসেন আপনি তৃতীয় নাম্বার যেটা আছে এটা হবে ইনফিনিটিভ। আপনার জানতে হবে প্রথমে ইনফিনিটিভ জিনিসটা কি। আমরা সবাই জানি ইনফিনিটিভ মানে কি স্যার, টু প্লাস ভার্ব। আপনি খেয়াল করছেন, ধরেন আমার এখানে কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, V3 দেওয়া আছে না, স্বাভাবিক কোয়েশ্চেনের মধ্যে অন্যরকম ভাবে থাকতে পারে। এটাকে যদি আমি পরিবর্তন করতে যে ইনফিনিটিভ, তাহলে আমার যেটা করতে হবে এটা টু প্লাস ভার্ব দিতে হবে। আমি সেম সেন্সটাকে দেখাচ্ছি, এখানে যেটা ফর্ট লিখছি আমার লিখতে হবে টু ফাইট। এই টু ফাইট ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব বা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এই অংশটাকে বলা হচ্ছে আপনার জন্য কি ইনফিনিটিভ। তাহলে এখানে আপনি লিখবেন টু ফাইট এগেইনস্ট, কি লিখবেন আপনি অ্যাপার্টিয়েট লিখেন আপনি। এই যে আপনাকে একটা টু প্লাস ভার্ব দেওয়া আছে এটাকে বলা হচ্ছে মূলত কি ইনফিনিটিভ। এটা যেই ফরম্যাটে দেওয়া থাকবে আপনি যতগুলো ভার্ব আছে, ধরেন এটা পাস্ট ফর্ম আছে টু ওয়েন্ট আছে আপনি লিখে দিবেন টু গো, ধরেন এস্টাবলিশড আছে আপনি লিখবেন টু এস্টাবলিশ, নিচ থেকে এই যে পরিবর্তনটা করে দিবেন। বুঝা গেছে? এখন ধরেন আছে আরেকটা ধরনের ওয়ার্ড বলেন আপনি ফ্রি ফ্রম, আপনি এটাকে টু ফ্রি দেন, এই যে ইনফিনিটিভ। আপনি সবগুলো এরকম এক প্যাটার্ন মেনটেন করে করে কি করবেন, লিখে যাবেন। এবার আরেকটা আছে সেটা হচ্ছে আপনার জন্য কি 4 নাম্বার, এটাকে বলি আমরা, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। এটা কি রকম, এটা আপনাকে অনেকটা এরকম রেডিমেড দেওয়া থাকবে, ফাইট এগেইনস্ট অ্যাপার্টিয়েট। আমরা অনেকে মনে করি এখানে শুধু ফ্রেজ বসে, এই তো এই যে ফ্রেজ এবং ক্লসের একটা কাহিনী আছে, এটা এখান থেকে একটু হালকা বুঝিয়ে দিলে এখন হয়ে যাবে। এখন আপনি যদি খেয়াল করেন আমার সেন্টেন্সটা কিভাবে শুরু হয়েছে দেখেন তো স্যার, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা B1 দিয়ে। এখন আপনি কি বলবেন স্যার এটা আপনার জন্য ফ্রেজ, একদম নয়, এটা কিন্তু ক্লজ। যদি বলেন স্যার জিনিসটা কেন বলছেন, এক কথা যদি বলি, আমি যদি এখন আপনাকে বলি এখানে এই যে আই ইট রাইস,
এই সেন্টেন্সের মধ্যে দেখেন তো একটা মেইন ভার্ব আছে কিনা, ইট। যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে, আরেকটা ফাইনাইট ভার্ব থাকে, বা মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব কিসের মতো কাজ করে, এক কথায় মেইন ভার্ব থাকে আর একটা অবজেক্ট বা যাই থাকুক, এটা আপনার জন্য ক্লজ। আর যেখানে মেইন ভার্ব থাকে না, যেমন এখানে ফাইট এগেইনস্ট, আপনারা অনেকে এটার সাথে গুলিয়ে ফেলতে পারেন, আমি আর ইজি করে বলি। আমরা অনেকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি স্যার এরকম, ওপেন দা ডোর, খেয়াল করেন, ওপেন দা ডোর। এখন এখানে সাবজেক্ট নেই, বি, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা মেইন ভার্ব দিয়ে শুরু, এটা কিন্তু একটা ক্লজ, মেইন ভার্ব। এখানে ইনডিরেক্টলি কি উজ্জ আছে, ইউ উজ্জ আছে, এক কথায় এটা হচ্ছে ক্লজ। এখন যদি বলেন স্যার সবসময় আমরা ফ্রেজ দিয়ে করছি, হ্যাঁ এরকম হয় না স্যার, এটা ফ্রেজ ক্লজ দুইটা হতে পারে। তারপর যদি আপনি জানতে চান, আমি জিনিসটা আপনাকে সিম্পলি দেখাই। এখানে খেয়াল করেন, এখানে একটু আমি খেয়াল করি, আমার টাইমটা সেভের জন্য, না হয় আমার তো স্যার সবগুলো নোট করে করা, তো না হয় ক্লাসটা অনেক লেংদি হবে। আমি ফ্রেজ এবং ক্লজটা আমি আপনাকে এক কথা শেষ করে দিচ্ছি, এখানে খেয়াল করেন। আমরা মূলত ভার্বকে দুই ভাগে ভাগ করি, একটা ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে কোনগুলা, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, আইজিপি। এখন ইনফিনিটিভ জিরান পার্টিসিপল কোনগুলা দেখেন, আমরা একটু আগে শিখে আসছি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, জিরান মানে ভার্ব প্লাস আইনজি প্লাস জিরান, পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল, একটু আগে করে আসছি আমরা সবগুলো। এখন ব্যাপারটা হচ্ছে স্যার এই জায়গায় নন ফাইনাইট ভার্বের মধ্যে এগুলো যে ওয়ার্ড আছে এগুলো একটু মেইন ভার্ব হতে পারে না, আর যেগুলো মেইন ভার্ব হয় এগুলো সবগুলো ফ্রেজ। কারণ ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন, যে সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব থাকে, যে বাক্যাংশের মধ্যে, এটা একটা ক্লজ হয়। যেখানে মেইন ভার্ব থাকে না এটাকে আমরা কি বলি, ফ্রেজ বলি। যেমন আপনি সেন্টেন্সটা খেয়াল করেন, আমরা যে ফাইনাইট ভার্ব বলি, ফাইনাইট ভার্বের তিনটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য। একটা খেয়াল করেন আপনি, একটা হচ্ছে মেইন ভার্ব থাকবে, দ্বিতীয় নম্বর সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বেরও পরিবর্তন হবে, তৃতীয় নাম্বার ভার্বের তিনটা ফর্মে পরিবর্তন করবে। আপনি আবার সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন, আই ইট রাইস, মেইন ভার্ব আছে, মেইন ভার্ব আছে কিনা বলেন, মেইন ভার্ব বৈশিষ্ট্য তিনটা মিলে গেছে কিনা, ফাইনাইট ভার্ব। সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়েছে কিনা দেখেন, আপনি আই যখন হচ্ছে তখন ইট লিখছেন, হি যখন হচ্ছে তখন নিচ থেকে কি পরিবর্তন করে দিচ্ছেন, এস অ্যাড করছেন। সাবজেক্টের পরিবর্তনের সাথে ভার্বের পরিবর্তন হয়েছে কিনা, এটা আপনার জন্য কি ফাইনাইট ভার্ব। আরেকটা বৈশিষ্ট্য দেখেন, আমরা অনেকে এই যে হি হ্যাজ ইটেন রাইস, ইটেন এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু আমরা সবাই শিখছি পাস্ট পার্টিসিপল যেটা থাকে, পারফেক্ট পার্টিসিপল মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? এটা তো নন ফাইনাইট ভার্ব, এটা কোনো মেইন ভার্ব হতে পারে না। কেন হতে পারে না, এখানে খেয়াল করেন, আপনি জিনিসটা এখানে দেখেন। যেমন আপনি যদি বলেন হি হ্যাজ ইটেন রাইস, দেখছেন স্যার হি এর জন্য হ্যাজ দিছেন, ফাইন, ইটেনে কোনো পরিবর্তন হয় না, ইট কিন্তু পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে আমরা জানি কি ভার্বের সবসময় কি বসবে, পাস্ট পার্টিসিপল বসবে, সাথে একটা হেভিং বা টু হ্যাভ ভার্ব থাকবে। অথবা পাস্ট পার্টিসিপল মানে আমরা কি জানি সবসময় ভার্বে কি বসে, পাস্ট পার্টিসিপল। এখানে আপনি খেয়াল করেন, যেহেতু টু হ্যাভ ভার্ব আছে এই জন্য আমরা এটাকে পারফেক্ট বলতে হচ্ছে। ওকে খেয়াল করেন, আপনি দেখছেন এখন উইথ জন্য কি হচ্ছে, হ্যাভ, ইটেন রাইস, ইটেনে কোনো পরিবর্তন হচ্ছে না। সাবজেক্টের পরিবর্তন সাথে পরিবর্তন হচ্ছে কোনটা, যে ভার্বটা পরিবর্তন হচ্ছে আপনি সেটাকে বলতেছেন ফাইনাল ভার্ব। এক কথা যদি বলি এগুলো সবগুলো মেইন ভার্ব। যেমন দেখেন এখানে হি ওয়ান্টস, এবার যদি বলি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, দেখেন হি ওয়ান্টস টু হেল্প মি, এখন হি এর জন্য ভার্ব সাথে হ্যাজ বেস যুক্ত করছেন, ফাইন, এটা ফাইনাইট ভার্ব। এখন যদি বলেন হি হ্যাজ ওয়ান্টেড টু হেল্প মি, এই টু হেল্পের কোনো পরিবর্তনই হয়নি, দেখছেন যেগুলো পরিবর্তন হয় না, অর্থাৎ এক কথা যদি আইজিপি এগুলো থাকলে ফ্রেজ, যদি একটা মেইন ভার্ব থাকে একটা ফাইনাইট ভার্ব থাকে, এটা হচ্ছে আপনার জন্য একটা কি ক্লজ। তাহলে এবং ফ্রেজ এবং ক্লজের মধ্যে আমি আপনাকে সামারাইজ করেছি জিনিসটা, মেইন ভার্ব থাকলে কি ক্লজ, এই যে মেইন ভার্ব আছে এটা আপনার জন্য ক্লজ। টু ফাইট এগেইনস্ট অ্যাপার্টিয়েট, ইনফিনিটিভ আছে, সেটা কমপ্লিট নয়, ভার্ব নেই, অবজেক্ট নেই, ফ্রেজ। হ্যাভিং ডিজলভ দ্য ম্যাটার, এরপরে কি আছে, টু হ্যাভ ভার্ব প্লাস আছে, ভার্ব পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু মেইন ভার্ব নেই। আমরা জানি পারফেক্ট পার্টিসিপল যদি কখনো থাকে, যদি মেইন ভার্ব না থাকে, ফ্রেজ, এটা ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফাউট এগেইনস্ট অ্যাপার্টিয়েট, এরপর আর কিচ্ছু দেয় মানে মেইন ভার্ব নেই, এটাও ফ্রেজ। এ রানিং ট্রেন অথবা এ বার্কিং ডগ, এখানে দেখেন কোনো মেইন ভার্ব নেই, ফ্রেজ। ফাইটিং এগেইনস্ট অ্যাপার্টিয়েট, ফ্রেজ। এই যে ফ্রেজ এবং ক্লজ নিয়ে অনেক কাহিনী, অনেক টেনশন, অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের, মূল কাহিনী হচ্ছে স্যার এগুলো। এখন একটা কথা না বলে আমি আপনাকে আরো সিম্পলিফাই করে দিই। এই কয়টা একটা ফরম্যাট মাথায় রাখেন, যেরকম থাকে এরকম। আরেকটা থাকেন রানিং ফর্ট, এটা একটা আছে, ইনফিনিটিভ একটা আছে, ভার্বের বেস ফর্ম এক দিয়ে একটা আছে, চারটা মাথায় রাখেন। এখন যদি বলেন স্যার যদি এর বাইরে আসে, স্যার এর বাইরে আসলে একটা ফরম্যাট দিব, তবে তার আগে আমি একটু এতক্ষণ যেগুলো বললাম বা করলাম তার জন্য একটা ম্যাথ, একটা আমাদের কি করতে হবে, এটা সলভ করতে হবে না স্যার, এটা আমরা কি করে দিই, সলভ করে দিই। এটা আমরা কি করে দিই স্যার, একটু সলভ করে দিই আমরা, কেমন? আমরা এটা কেমনে করবো একটু দেখি আগে স্যার। এখন আমরা যখন এটা করতে যাব আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে,
কিন্তু সাবজেক্ট লিখার আগে আমাদের জানতে হবে আমরা ফরম্যাটটা কিভাবে করবো। আপনি দেখতে পারেন এটাকে 4 টাইপস অফ ফরম্যাট দিয়ে করা যায়। কয় ধরনের? There are 4 types of format can be used to write down the flow chart. এখন আপনি যদি মনে করেন স্যার আমি কি 4 টাইপ সবগুলো মাথায় রাখবো, দরকার নেই ভাই। আপনি যেটা আপনার জন্য প্রেজেন্টেশন সুন্দর হবে এরকম থেকে আমি শুধু আপনাকে 2 টা নিয়ম দেখাচ্ছি। একটু প্রথম আমরা খেয়াল করি। আপনি এখানে খেয়াল করেন একটা হচ্ছে এরকম পাশাপাশি লিখা যায় যে ফরম্যাটে দেওয়া আছে। স্যার এরকম লিখলে আপনার নাম্বার সব বলে না বানার জলে ভেসে যাবে, একদম উপরে উঠে যাবে। কারণ আপনি এটাকে কখনো এক সিকোয়েন্সে আপনি আটাতে পারবেন না। এতটুকু স্পেস হবে না পাশাপাশি। আপনি উল্টা ফরম্যাট করেও লিখতে পারবেন না। এটা প্রেজেন্টেশন কখনো এরকম হয় না। আমরা এই ফরম্যাটটা প্রথম স্কিপ করব। তাহলে আমরা করব কিভাবে? আমি আপনাকে দেখাচ্ছি। এটা একটা ফরম্যাট আপনি ইউজ করতে পারেন। ধরেন আপনাকে একটা ফরম্যাট এভাবে দেওয়া আছে। এটা আপনি ধরেন 1 নাম্বার, এরপর আপনি একটা লিখতে পারেন 2য় নাম্বার, এইভাবে। প্রথমে একটা সাবজেক্ট লিখবো আমরা। সাবজেক্ট কেমনে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আরেকটা থাকবে 3য় নাম্বার। বুঝা গেছে? এই যে এভাবে একটার পর একটা ফরম্যাট লিখতে পারেন। তবে 6টা সেন্টেন্স লিখতে পারেন। তবে স্কেল করে একটু সুন্দর করে লিখবেন। যত অতিরিক্ত ট্রাই করবেন একটু বক্স আকার হয় মতো, মানে রেক্ট্যাঙ্গেল শেপ হয় মতো। অনেকটা আপনি যদি দেখেন যে মানে কিরকম একদম চিকন সরু লম্বা করে ফেলছে, দেখতে খারাপ লাগে। একটু মিডিয়াম শেপের করে লিখবেন। অথবা আরেকটা ফরম্যাট আপনি লিখতে পারেন এইভাবে। ধরেন এটা 1 নাম্বার, এরপরে কি লিখলেন? এটাকে আপনি 2য় নাম্বার দিবেন, বাকি সব দেখছেন এভাবে। মানে এই 2টা ফরম্যাটটাকে আমি আপনাকে সাজেস্ট করব দয়া করে আপনি যে কোনোভাবে লিখেন। যেকোনো একটা ফরম্যাট লিখেন। তাহলে ৩ ধরনের না হলো। এটা একটা আমরা এটা করব না। আমি সাজেস্ট করতেছি এই 2টা করেন। আরেকটা আছে কিরকম জানেন? এরকম রাউন্ড করে বৃত্ত দিয়ে। স্যার এমনে ধরেন এটা আমি আরকি। মনে করেন এটা এই ব্যক্তিটা আমি। আমার যে ড্রইং মাশাআল্লাহ, এই হাতের ড্রইং যদি এরকম ভাবে করা হয় এখানে, নাম্বার আর নাম্বারের জায়গায় থাকবে না। খাতা ওমানেই দেখে টিচার স্ট্রোক করে মারা যাবে। আমিও চাই না টিচারটা মারা যাক। এজন্য এরকম এটা কখনো দুষ্টামি করে বলছি। যদি আমি একদম সিরিয়াসলি বলছি, এটা কখনো রাউন্ড শেপ আসতে পারবে না। এটা খুব খারাপ দেখাবে। আমরা এজন্য এই 2টা মেথড একদম ইউজ করব না। আমরা এই 2টা মেথডটাকে যেকোনো একটা ইউজ করব। কাজ শেষ, ফরম্যাট নিয়ে আইডিয়া পেয়ে গেলাম। আমরা এই 2টাকে সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের মেইন কাজে যাই স্যার। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে। আমরা কেমনে লিখবো? সাবজেক্ট আপনি কেমনে আইডেন্টিফাই করবেন? এটা একটু আমি আপনাকে দেখিয়ে দিয়ে দেন সরাসরি আমি কোয়েশ্চেনে চলব। স্যার একটা ক্লাস আমি আবার বলছি শুধু আজকের ক্লাস শুধু ধৈর্য নিয়ে দেখেন সবগুলো সলিউশন আপনি এখানে পাবেন। আমি ধরেন সাবজেক্ট আইডেন্টিফিকেশনের টেকনিক হচ্ছে দেখেন শো যদি কখনো থাকে অথবা ওয়ার্ডগুলো খেয়াল করেন। হাইলাইট যদি কখনো থাকে অথবা ইলাস্ট্রেট অথবা প্রেজেন্ট খেয়াল করেন। এই ওয়ার্ডগুলোর পর থেকে যেটা থাকবে সেটা আপনার জন্য সাবজেক্ট ম্যাটার। কি কি বলছি বলেন? শো, হাইলাইট। হ্যাঁ, এটা তো মেইন ভার্ব। শোড হতে পারে, শোয়িং হতে পারে, যাই থাকুক না কেন। এটা হাইলাইটেড হতে পারে, হাইলাইটিং হতে পারে। এটা যাই থাকুক না কেন। মেইন ভার্ব এই ওয়ার্ডটা থাকতে হবে। ভার্বের যেই ফর্মে পরিবর্তন হয়ে যায়, কোনো ম্যাটার করে না আপনার কাছে। এটার পর থেকে যেটা থাকবে এটাকে আমরা সাবজেক্ট বলবো। তাহলে এখানে খেয়াল করেন, শোয়িং দেখতে পাচ্ছেন আপনি? শোয়িং এর পর থেকে কি আছে দেখেন তো? দ্য ফ্লাইটস অ্যান্ড দ্য অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। এটা হচ্ছে আমার জন্য কি সাবজেক্ট এখানকার। আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট লেখা। তাহলে আমি কিভাবে লিখবো স্যার? প্রথমে অ্যাজ ইউজুয়াল কত নম্বর কোয়েশ্চেন? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 আমি লিখে দিচ্ছি। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার আমি 3 লিখে দিচ্ছি। লিখে দিলাম, ফাইন। এখন যখন যেহেতু সাবজেক্ট ম্যাটার আমি লিখবো তাহলে এখানে শোয়িং এর পরে কি আছে দেখেন? দ্য ফ্লাইটস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, মানে শোয়িং এর পর থেকে যেটা আছে আমি এটাকে লিখে দিলাম। এরপরে আপনি ফরম্যাট মতো সবসময় গিভেন ভ্যালুটা দিয়ে দিবেন। এটা সব ক্ষেত্রে দিতে পারবেন গিভেন ভ্যালু অথবা মেনশন ভ্যালু অথবা রিটেন ভ্যালু আপনি এটা দিয়ে দিবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মাঝখানে না শুধু 2টা ভার্ব বসবে। আমি এটা স্পেসিফিক করে দিই। এখানে মাঝখানে 2টা ভার্ব বসবে। হয়তোবা ইজ বসবে, না হয় কি হবে? আর হবে। এটা কিসের উপর ভিত্তি করা হবে? আগে সাবজেক্ট লিখার ফরম্যাটটা দেখেন। আমরা অনেকে সাবজেক্ট লিখার সময় ভুল করে ফেলি। স্যার আপনি যে সাবজেক্ট লিখাই ভুল করেন তো আপনার নাম্বার আসবে কেমনে? আপনি তো পুরোটাই ভুল করতে পারেন। ফার্স্ট ইমপ্রেশনটা সবসময় আপনার ভালো থাকতে হবে। হ্যাঁ, স্যার ভুল হবে এই আজকের পর থেকে একটাও হবে না। আমি আপনাকে জিনিসটা দেখাই। আমাদের সবার একটা কমন মিস্টেক কি জানেন? আমি এটা বোঝার জন্য একটা আন্ডারলাইন দিচ্ছি, আপনি দিবেন না। আমরা সবাই মনে করি গ্যাপের আগে যে ওয়ার্ডটা কেটে সাবজেক্ট। যেমন ধরুন নেলসন ম্যান্ডেলার মনে করেন অনেকে এখানে ইজ দিয়ে দিবেন। আদতে এরকম নয়। আপনার গ্যাপের আগে যদি 100টা প্রিপোজিশন থাকে, আপনি সবসময় প্রথম প্রিপোজিশনের আগেরটাকে আসবেন। তাহলে এখানে দেখেন তো
প্লাইটস এন্ড অ্যাচিভমেন্টস, প্লাইট নাকি প্লাইটস, দুর্দশা এবং অ্যাচিভমেন্ট, একটা নাকি অনেকগুলা, অনেকগুলা। এখন আপনি দিবেন কি এখানে, আর দিবেন কি দিবেন এখানে আর। কেমনে বুঝছি আমি আবার বলছি, গ্যাপের আগে এই যে গ্যাপটা লিখছেন স্যার, আপনি গ্যাপের আগে যতগুলো প্রিপোজিশন থাকবে আপনি প্রথম প্রিপোজিশন আগে চলে আসবেন। হয়তো এখানে একটা প্রিপোজিশন আছে, আমি আপনাকে বোঝার সুবিধার্থে আরেকটা সাবজেক্ট আইডেন্টিফিকেশন টেকনিক দিচ্ছি। আমি যদি বলি সবচেয়ে বড় সেন্টেন্স এটা, এটা মোস্ট অফ দ্য ক্লাস সেম সেন্টেন্সটা দেয়। ইন দ্য পাস্ট, দেখেন দা কমন ফর্মস অফ ম্যারেজ অ্যামাং ডিফারেন্ট ট্রাইবস ইন কেনিয়া, এটা আমি গ্যাপ দিই কাছাকাছি করে ড্যাশ পলিগামি। আমি যদি বাংলাটা বলি এরকমই, আগেকার সময়ে কেনিয়ার মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে যে একটা বিয়ের প্রথা ছিল, এটা অনেকটা ছিল বহু বিবাহ। পলিগামি মানে কি বহু বিবাহ, একের অধিক বিয়ে করা। এখন এখানে যে ভুলটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করবে কি জানেন, ওরা প্রথমে খেয়াল করবে গ্যাপ, গ্যাপের আগে মনে হয় কেনিয়া, কেনিয়ার জন্য আমি ওয়াজ দিয়ে দিচ্ছি। একদম নয়, আমি আবার টেকনিক বলছি, আমি গ্যাপের আগে যতটা প্রিপোজিশন থাকে সবাই স্কিপ করে প্রথম প্রিপোজিশনে যাব। দেখেন ইনটা একটা প্রিপোজিশন, অ্যামাংটা একটা প্রিপোজিশন, আমি কোত্থেকে খুঁজে খুঁজে যাচ্ছি দেখেন, অফটাও একটা কি প্রিপোজিশন। ইন দ্য পাস্ট এটা অতীত বুঝাচ্ছে, এটা আমার কোনো কাজ নেই। সাবজেক্ট দেখেন দা কমন ফর্ম নাকি ফর্মস, দেখেন তো স্যার। ওই যে বললাম গ্যাপের আগে যদি 100টা প্রিপোজিশন থাকে আপনি খুঁজে খুঁজে প্রথম প্রিপোজিশন আগের কাছে চলে আসবেন, এটাই সাবজেক্ট। রাইট প্রভাবস রুলস এর মধ্যে আছে, আমার দেওয়া আছে, আপনি দেখিয়ে সাবজেক্ট আইডেন্টিফিকেশন দিয়ে। এই যে দা কমন ফর্ম আছে নাকি ফর্মস আছে, ফর্মস, তাহলে যেহেতু অতীতকাল এই জন্য আপনাকে এখানে কি দিতে হবে, ওয়ার। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখানে ওয়াজ দিয়ে দিবে, কি দেখে, কেনিয়া দেখে। আপনি এরকম ভুলভাল সাবজেক্ট লিখলে নাম্বার আসবে, আসবে না। ঠিক এটার মতো অনেকে নেলসন ম্যান্ডেলা দেখে এখানে ইজ দিয়ে দিবে, কিন্তু না, অ্যাচিভমেন্টস। ক্লিয়ার সাবজেক্টটা। আমরা এবার যে কোনোভাবে নির্ভুলভাবে সাবজেক্ট লিখতে পারবো ইনশাল্লাহ, আশা করি কোনো সমস্যা হবে না, পারবেন। এটা যদি হয়ে যায়, এবার কি পয়েন্ট হান্টিংস। আমরা অনেকে বলে স্যার আমরা পেসিস থেকে ওয়ার্ডগুলো খুঁজে পাই না, কারণ খুঁজে পান না, আপনি সাবজেক্টটাই পড়েন না, কেমনে খুঁজে পাবেন আমি আপনাকে দেখাই। আমার কি পয়েন্ট দেখেন, আমাকে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা রাইটস মানে দুর্দশা, দুঃখ, আর একটা বলছে কি অ্যাচিভমেন্ট, দুইটা একসাথে দিছে। তার মানে আমার দুইটা মিলে কয়টা লিখতে হবে, 5টা লিখতে হবে। অনেকে তো পুরোটাই লিখে ফেলে, লিখে ফেলার পর বলেছেন আমাকে শুধু 2 নাম্বার দিচ্ছে, তো আপনাকে নাম্বার দিবে কেমনে। ধরেন আপনাকে বলা হলো প্লাইটস এবং অ্যাচিভমেন্ট দুইটা নিয়ে লিখতে বলা হচ্ছে, আপনার দুইটাকে মিক্স করে লিখতে হবে তো স্যার। 5টার মধ্যে ধরেন 3টা প্লাইটস নিয়ে লিখলে, 4 আর 2টা অ্যাচিভমেন্ট নিয়ে লিখলেন, অথবা 3টে অ্যাচিভমেন্ট নিয়ে লিখলে 2টা প্লাইটস নিয়ে লিখলেন, এভাবে লিখতে হবে না আপনার। কি পয়েন্টকে টাচ করতে হবে স্যার। তারপর যাবে ফরম্যাট, আমি তো আপনাকে ফরম্যাট দিয়ে দিছি, ফরম্যাট মোতাবেক আপনি বসায় দিবেন, এটা কোনো ম্যাটার করবে না। কিন্তু তার আগে খেয়াল করতে হবে আমি কি পয়েন্টগুলো কেমনে খুঁজে পাবো। আমি আপনাকে পেজেস থেকে এখন দেখাচ্ছি, তার আগে আমি একটু কলামটা করে নিচ্ছি। যেমন দেখেন স্যার, আমি একটু আমার বক্সটা করে নিই। এখানে 1 নাম্বারটাকে কি স্যাম্পল দেওয়া আছে দেখেন তো, যে ফরম্যাটে থাকে আমি বসায় দিচ্ছি এগেইনস্ট অ্যাপার্টিয়েট। আপনি জিনিসটা খেয়াল করেন, আমি অ্যান্সার কেমনে লিখবো সেটা আস্তে আস্তে পরে, এটা কোন ফরম্যাটে লিখবো সেটা আস্তে আস্তে আরো পরে। আমি এটা নিয়ে একদম ভাববো না, আমি লিখে ফেলছি। আগে আমি কি পয়েন্ট খেয়াল করবো, প্রাইস এন্ড অ্যাচিভমেন্ট, আমার এই দুটো মিলে কয়টা খুঁজে বের করতে হবে, 5টা অ্যান্সার আমার খুঁজে বের করতে হবে স্যার। এমন হতে পারে মিনিমাম 4টা প্লাইট দিলেও স্যার একটা অ্যাচিভমেন্ট দিতে হবে। ইন শর্ট, আপনি যে দুইটা কি পয়েন্টকে টাচ করছেন এটা আপনার দেখাতে হবে। শুধু প্লাইট নিয়ে লিখলেন, শুধু অ্যাচিভমেন্ট নিয়ে লিখলেও তো এখানে অনেকগুলো লিখে যাবে, হবে না স্যার। কি পয়েন্টগুলো খেয়াল করুন। ঠিক আছে, আমি যে প্লাইটসের দিকে যাই, আমরা একটু তাহলে কোথায় যাই, পেসেজে যাই। আমি একটু দেখি কি কি হয়। এখানে প্রথমটা ছিল ফট এগেইনস্ট অ্যাপার্টিয়েট, একটা কি নোট খেয়াল করেন। এই যে একটা কি পয়েন্ট দেওয়া থাকবে না, এর আশেপাশে সবগুলো অ্যান্সার দেওয়া থাকে। যেমন ফট এগেইনস্ট অ্যাপার্টিয়েট আছে, আমি এটা খুঁজে আপনাকে দেখি। এটা তো আমাদের পেসেজ, তাই না? ওকে, আমি একটু পেসেজটা আপনাকে দেখাই। এখানে খেয়াল করুন, মাল্টিরেসিয়াল। ওকে, Nelson Mandela guided South Africa from the shackles of apartheid. এই যে fought against apartheid, multiracial democratic peace and reconciliation, embodied a struggle for justice around the world. খেয়াল করেন, এই যে fought against apartheid, স্যার সে বলছে এখানে একটা কিরকম বহু জাতি বিদ্বেষের একটা শিকল থেকে মুক্ত করে বহু জাতিকে একটা গণতন্ত্রের দিকে দিকে কি করেছিলেন, তাকে পরিচালিত করেছিলেন পুরো দেশটাকে। তার মানে সে ইনডিরেক্টলি এটাকে আমরা যদি ধরে নিতেও পারি, সে কিসের এগেইনস্টে ফাইট করেছিলেন, অ্যাপার্টেড। এবার খেয়াল করেন, ইমপ্রিজেন্ট
ফর নিয়ারলি 3 ডিকেডস, তাকে কত বছর কারাবন্দী করে রাখা হয়েছিল? এটা ফ্লাইট কিনা দেখেন, তাকে যে প্রায় 27 বছর রোবেন দ্বীপে বন্দি করে রাখতে ছিল, তার জন্য কষ্ট না, দুর্দশা না? একটা আনসার পেয়ে গেছি, একটা আনসার আমরা এটা বসে দিই। এটা কোন ফর্মে আছে আমার ভাবার দরকার নেই, কি পয়েন্টটা খেয়াল করেন। কিসের জন্য? ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মানি টেরর, তাকে যে নির্যাতন করছে, নিপীড়ন করছে, এটা তো তার জন্য কি একটা ফ্লাইট, এটা গেল। এবার আরেকটা ছিল দেখেন, এখানে আরো বলছে নেভার লস্ট ডিসাইড টু ফাইট, এটা তার মনোবল বুঝাচ্ছে, দুর্দশা বুঝাচ্ছে না। আবার খেয়াল করেন, অথবা এটাকে আমি ইনডিরেক্টলি এভাবে ধরতে পারেন, আপনার যদি অসুবিধা হয় আপনি এভাবে লিখতে পারেন, এই যে নেভার লস্ট হিজ রিসলভ, রিসলভ মানে দৃঢ় প্রতিজ্ঞ বা সংকল্প, সে এটার কারণে কিন্তু অনেক বেশি কি হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। যেহেতু আমি একটা ইমপ্রিজন দিতেছি কাছাকাছি, এটা আমি দিচ্ছি না, সে আরেকটা দিচ্ছে আমি, এই যে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টিয়েন, সে জাতি বিদ্বেষটাকে কমিয়ে ফেলতে অথবা বন্ধ করে দিতে চেয়েছিল বিদায় সে কি করতেছিলেন, নেলসন ম্যান্ডেলা সাফারিংস বা প্লাইট পেয়েছিলেন। দেখেন, আমি প্রথমে প্লাইটস অথবা দুর্দশা থেকে কয়টা নিচ্ছি, আমি টার্গেট রাখছি প্লাইট থেকে 3টা দেবো, অ্যাচিভমেন্ট থেকে কয়টা দেখাবো, 3টা দেখাবো, 6টা হল আমার আর বেশি হচ্ছে, একটা রিজার্ভ থাকবে আর কি আপনাকে শেখানোর জন্য। এটা গেল, আমি এখন কয়টা পেলাম দেখেন তো, 2টা আমি পেয়ে গেছি, একটা ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, একটা ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টিয়েন। যদি এটা পেয়ে যায়, এবার এখানে আসেন, রেস ডিসক্রিমিনেশন ইন্টেন্সলি, এটা দরকার নেই, দরকার নেই। আমি প্লাট থেকে কয়টা পেলাম, 2টা পেলাম। ওকে ওকে স্যার, আমরা 2টা দুর্দশা থেকে পেয়েছি সিরিয়ালি। আমরা চাইলে এখানে আরেকটা অ্যাড করতে পারি লস্টের ব্যাপারটা, কিন্তু আমি চাচ্ছি সেটা আমি অ্যাড করব না, দেখি আমি না পারি সেটা পরে আমরা বিকল্প দেখব। এবার আমরা অ্যাচিভমেন্টকে একটু খুঁজে দেখি, 3টা যদি না পাই। আবার দেখেন স্যার, এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা প্রায় প্লাইটস থেকে কয়টা পেলাম স্যার, 2টা পেয়ে গেছি, তাই তো? এখন আমাদের আর কোনো কি নেই, প্লাইটস নেই। ওকে ফাইন, যদি না পেয়ে থাকি এরপর তাহলে আমাদের দেখতে হবে, আমরা একটু অ্যাচিভমেন্টের দিকে যাই। অ্যাচিভমেন্ট একটু খেয়াল করে দেখেন তো স্যার, এখানে রেজ ডিসক্রিমিনেশন দরকার নেই, অল ডিউরিং মাই লাইফ ফাইট উইল আনটিল ম্যান্ডেলা সেট, দেখেন স্যার অ্যাচিভমেন্টে দেখেন, বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এটাকে আমরা কত নম্বর হিসেবে দিতে পারি? সে যে প্রথম এটা খ্রিস্টানগর প্রেসিডেন্ট হলো, এটা কত নম্বর হিসেবে দিতে পারি আমরা? 3য় নম্বরে। স্যার এটা ভার্ব কোন ফর্মে আছে, আইএনজি আছে কি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট, এটা আমার এখন দরকার নেই, এটা আমি যখন অ্যান্সার করব তখন আমার খেয়াল করা দরকার। এখন শুধু আমার কাজ হচ্ছে কি নোটস হিসাবে খুঁজে খুঁজে দেখা কোনটা আগে হবে আর কোনটা পরে আসবে, তাই না? যেহেতু আমার এখানে অ্যাচিভমেন্টের মধ্যে এটা পেয়ে গেছি, এটা ঠিক আছে। এরপর তাকে কি করা হলো, নোবেল প্রাইজ দেওয়া হলো, এখানে খেয়াল করেন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, স্যার এটাও তার জন্য একটা কি অ্যাচিভমেন্ট না স্যার? এটাকে আপনি কত নাম্বার দেখেন, 4 নাম্বার দেখেন। তাহলে এখন আমরা কি পয়েন্ট থেকে যদি হিসাব করি, একটা দেওয়া আছে, এখন বাকি 4টা পেয়ে গেছি, আমার আরো একটা বের করতে হবে। আরো একটা যদি বলি, এফডব্লিউ ডি ক্লার্কের কাহিনী আমার দরকার নেই, মোস্ট ইম্পর্টেন্ট দেখেন আউটপুটটা কি, দেখেন নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েট, পেয়েছেন? তাহলে স্যার আমরা মোট কয়টা পেলাম, 5টা। তবে হ্যাঁ, আপনি ভাবতে পারেন স্যার আপনি সবগুলো সিরিয়ালি কেন বা জিনিসটা লিখছেন, তাই না? স্যার সিরিয়ালি লিখার পেছনে একটা কারণ আছে, আমি যদি এটা যদি প্ল্যানিং না করে লিখি তাহলে আগেরটা পরে আসতে পারে বা পরেরটা আগে আসতে পারে, তখন আমার সিকোয়েন্স ব্রেক হবে। কারণ আপনাকে এই কোয়েশ্চেনটা আরেকভাবে দিতে পারে, আমি জিনিসটা আপনাকে দেখাচ্ছি কেন আমরা সিরিয়ালটা মেনটেন করতেছি। ধরেন আপনাকে কোয়েশ্চেনে দেওয়া আছে কিরকম জানেন, এরকম এখানে ব্র্যাকেট দিছে, বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা গাইডেড ড্যাশ বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার, বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার। আপনি কি করেন, এখানে আমি লিখলাম বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার মানে আমি একটা আমার পেসেজের মধ্যে একটা লিমিট করে দিচ্ছি, দ্যাট মিনস আপনার এই লিমিটের মধ্যে থেকে অ্যান্সারগুলো করতে হবে। জিনিসটা কিরকম হতে পারে আমি আপনাকে পেসেজ থেকে দেখাচ্ছি। এর মিনিংটা হচ্ছে এরকমই, যেমন আপনি প্রথম লাইনটা খেয়াল করেন, প্রথম লাইনটা কি আছে দেখেন তো, নেলসন ম্যান্ডেলা গাইডেড থেকে শুরু করছে, এখান থেকে শুরু করার পরে আপনি এখানে বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার জিনিসটা একটু দেখেন। ওকে, এখানে যে আমরা দেখি, দেখেন বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, দ্যাট মিনস এতটুকু থেকে শুরু করে আপনার এর মধ্যে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে এর মধ্যে থেকে লিখতে হবে। আপনি বাহির থেকে একটা অ্যান্সার আর নিতে পারবেন না। দ্যাট মিনস যদি আপনাকে একটা এরকম সিকোয়েন্স করে দেয়, এর মধ্যে থেকে অ্যান্সার লিখতে হবে, প্রথম লিমিটেশন সেটা। আর দ্বিতীয় লিমিটেশন হচ্ছে আপনার অবশ্যই তখন সিরিয়ালি মেনটেন করতে হবে। তাহলে এখন আমরা পরীক্ষা কি করবো, উল্টাপাল্টা লিখবো নাকি সিরিয়ালি লিখবো? স্যার আমি আপনি তো এখানে এতগুলো আলাদা রুলস মনে রাখতে পারবো না ভাই। আমি আপনার যেটা করতে হবে,
যে কোনো একটা প্রথমে প্রি আইডিয়া জেনারেট করে কি পয়েন্টটা খেয়াল করেন। দেখেন আমি যখন অ্যান্সারগুলো খুঁজে নিয়েছি তখন শুধু প্লাইটসকে খেয়াল করছি আর অ্যাচিভমেন্ট দুইটাকে মিলে শুধু 5টা অপশন আমি খুঁজে নিয়েছি। এই 5টা অপশন আপনার জন্য এনাফ। এই জন্য আমরা অবশ্যই সিরিয়াল মেনটেন করবো স্যার। এটা আমাকে কন্ডিশন করে দিক না করে দিক, আমার সেম অ্যান্সারটা অটোমেটিক্যালি কি আসবে স্যার, চলে আসবে। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, আমার প্রথমটা একটু খেয়াল করেন, আমাকে প্রথমটা কি দেওয়া আছে, ফর এগেইনস্ট অ্যাপার্টিয়েট লিখে দিলাম। এবার আমি দ্বিতীয় নাম্বারটা লিখবো। প্রথমটা যেহেতু পেয়ে গেছে, এবার আপনি আমার এখানে দ্বিতীয় নাম্বারটা কি আছে দেখেন। আমার দ্বিতীয় নাম্বারটা এখানে ছিল ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডেকেডস, তৃতীয় নাম্বার ছিল ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপার্টিয়েট। এবার সিরিয়াল আপনি লিখে দেন এখানে। আমার এখানে আমি লিখবো দ্বিতীয় নাম্বার, আমি লিখলাম ইমপ্রিজন ফর 3 decades হয়ে গেছে। এবার আপনি আরেকটা কি ছিল আমাদের, ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপার্টিয়েট, আপনি এটাও লিখেন ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপার্টিয়েট। এখন জিনিসটা যদি আপনি খেয়াল করেন, টেকনিকটা খেয়াল করেন আপনি এখানে, স্যার ডিটারমাইন্ড V3 ইমপ্রিজেন্ট V3 কিনা দেখেন, ফর V3 কিনা দেখেন, কোয়েশ্চেনে যেটা ফরম্যাটে দেওয়া আছে আমি সেম ফরম্যাটে অবিকল করে যাচ্ছি। এখন একটা নতুন জিনিস আপনাকে দেখাই। আগে এখানে কলামটা একটু করে যায়, টেবলটা একটু করে গেলে আমার জন্য জিনিসটা ইজি হবে। এরপরে কত নাম্বার আসবে, এরপরে ধরেন আপনার আসবে ফোন নাম্বার, এরপর আর কত নাম্বার আসবে 5 and 6। এটা একটু করে নি স্যার আমরা। স্যার আপনাকে কিন্তু অবশ্যই স্কেল দিয়ে করবেন, আমি তো বোঝানোর সাথে আমি হাত দিয়ে করতেছি যাতে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হয়। স্যার প্রেজেন্টেশন ম্যাটার্স ভাই, আপনি যতই ভালো লিখেন যদি দেখতে সুন্দর না লাগে আপনার নাম্বার আসলে আপনি কমে যাবে। আমি 6টা কলাম করে নিলাম। এখন আমি যেহেতু প্রথম 3টা শেষ করেছি, এখন আমি পরেরটাতে যাই। আমাকে কি বলা হয়েছে এখানে একটু দেখেন, আমি কয়টা শেষ করছি, 3টা পর্যন্ত শেষ করলাম। ওকে, যেহেতু আমি 1 থেকে 3 হিসাব করলে, 1 তো আমাকে দেওয়া আছে কোয়েশ্চেনে, এটাকে 2 জন এটাকে 3 নাম্বার। এবার এখানে আসে বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। এখানে দুইটা জিনিস আছে। আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, কোয়েশ্চেনে কি ফাইট ছিল নাকি ফাউট ছিল, দেখেন নাকি ফাইটিং ছিল, ফাউট V3। এখন দেখেন মেন ভার্ব কি দেখেন, বিকামিং, তো বিকামিং এর B3 হচ্ছে দেখেন বিকাম। জিনিসটা এরকমই, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি বিকাম, পাস্ট ফর্ম হচ্ছে কি বিকেম, পাস্ট পার্টিসিপল হচ্ছে আবার কি বিকাম। এই জন্য আমি সবসময় কোনটা, ওই যে V3 দেওয়া আছে আমি এটাকে কনভার্ট করে নিলাম। একটা সমস্যা সমাধান। এবার দ্বিতীয় সমস্যাটা দেখেন, সে প্রেসিডেন্ট হয়েছিল 94 সালে, কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে কত সালে, 1993 সালে। তাহলে সিরিয়াল হিসাব করলে মনে হয় 93 আগে 94 পরে, স্বাভাবিক, এটা আমাদের কমন সেন্সে আমরা এটাই বুঝে থাকি। এখন আপনি কি করবেন স্যার, এখন প্রেসিডেন্ট তো 94 আগে আছে, এদিকে বলছে আমরা সিকোয়েন্স ব্রেক করবো না, এরকম হলে আমি আপনি মাঝামাঝি থাকবো। মাঝামাঝি কেমনে থাকবো, ইয়ারটাকে দিব না, আমরা প্রেসিডেন্ট সিকোয়েন্স মেনটেন করবো। তাহলে বিকামের জায়গায় কি লিখবো, বিকাম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট লিখে দিব, ইয়ারটা লিখবো না। আর এখানে লিখবো কি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, এইটুকু। তাহলে আমরা এখানে লিখবো, দেখেন যেহেতু V3 দেওয়া আছে আমাকে, আমি এখানে লিখবো বিকাম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। পেয়ে গেছি স্যার। দেখছেন আমি কিন্তু এখানে ইন 1994 কথাটি একবারও লিখছি না, এরপর লিখতেছি আমি, দেখেন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, খেয়াল করে ইন 1993 কথাটি লিখতেছেন। যদি না লিখে তাহলে সিকোয়েন্সটা আপনার আপনি মিলে যাচ্ছে। সবার লাস্টে কি আছে দেখেন, সবার লাস্টে ছিল আমাদের, আমি এখানে সিকোয়েন্স নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টিয়েট, সবার লাস্ট এটাকে আপনি এখানে বসে দেন, এটাকে আপনি এখানে বসে দেন। নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টিয়েট। এখন আপাতত আপনার দেখে মনে হতে পারে স্যার আপনি তো মনে হয় এখানে শেষ করে দিয়েছেন। আসলে স্যার আমি এটা এখানে শেষ করে দিয়েছি, কিন্তু ওই যে বললাম একটা এক্সেপশন সবার লাস্টে গিয়ে দেবো। এখন যদি বলেন স্যার যদি এরকম রেডিমেড না থাকে, আপনি তো 4টা ফরম্যাট দিয়েছেন সেন্টেন্স প্যাটার্ন, এগুলো থেকে যদি না পারি, না পারে, একটা কমন টেকনিক আছে, এখন আমি আপনার হিসাবে দেখাচ্ছি। তখন আপনাকে কোয়েশ্চেনে কিরকম দেওয়া থাকতে পারে একটু সবাই একটু খেয়াল করি আমরা। আপনাকে একটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এরকমই, দা সিমটমস, আমি কি লিখি দেখেন,
দ্য সিমটমস অফ কোভিড-19 আর গিভেন বেলো। স্যার আমি অ্যান্সার লিখে দিচ্ছি, কোয়েশ্চেনটা একটু এখানে লিখবো। টোটাল লিখতে গেলে সময় লাগবে, টেকনিক্যাল লিখতেছি। এখন আপনাকে প্রথম যেটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা আপনাকে দেওয়া আছে কিরকম দেখেন, ফিভার, কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এখন কোয়েশ্চেনের মধ্যে ধরেন কিছু সিমটমস, এটা পেসেজের মধ্যে বলা আছে কিরকম দেখেন, সিমটমসের মধ্যে বলা আছে আপনার, সিমটমস মধ্যে বলা আছে 1 নাম্বার ভমিটিং, এটাকে 2 নাম্বার দেন, কারণ আমরা 1 নাম্বারে কি লিখছি, ফিভার লিখছি, তো এটাকে আমরা 1 নাম্বারে দিই স্যার। দেখেন 1 নাম্বার হবে কি ফিভার, দ্বিতীয় নাম্বার কি ভমিটিং, এইভাবে। এখন এরপর বলা আছে কিরকম জানেন, বিসাইডস, এছাড়াও এবার লাইন আকারে দিচ্ছে, দ্য পেশেন্ট ফিলস ফিজিক্যাল অথবা মাসেল পেন, ফিজিক্যাল পেন অথবা মাসেল পেন, এছাড়াও আরো কি হতে পারে দেখেন, স্লিপিং ডিসঅর্ডার। এখন আপনি মনে মনে ভাবতে পারেন স্যার আমার কোয়েশ্চেনে তো শুধুমাত্র দেওয়া আছে কয়টা, 2টা, কয়টা দেওয়া আছে 2টা, কিন্তু এখন এই 2টার বাড়িতে বাকিগুলো তো লাইন আকারে, এখন আমি কেমনে লিখবো? এই যে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে মূলত এই জায়গায়, আপনি এটাকে কেমনে সাজাবেন একটু খেয়াল করি। ফিভার তো পেয়ে গেছেন এক শব্দের, ঠিক আছে, আপনি দ্বিতীয় নাম্বারটাও পেয়ে গেছেন, এটাকে আপনি কি দিয়ে দিলেন, ভমিটিং, ফাইন, 2টা মিলে গেছে। এখন এইরকম তো আপনার সিঙ্গেল শব্দ তো এখন আর একটা দেওয়া নেই, দেখেন তো সিঙ্গেল দেওয়া আছে কিনা, দেওয়া নেই। তৃতীয় নাম্বার আপনাকে যেটা বলা আছে, বলা হচ্ছে ফিজিক্যাল পেইন। এখন আপনি কি করবেন, এই এখান থেকে কাহিনীটা শুরু স্যার, যতটুকু মিলাবে ততটুকু মিলে দিবেন। এখন যদি না মিলে, আমরা সবাই খেয়াল করেন ফিভারটা কোন পার্টস অফ স্পিচ খেয়াল করে, নাও মোস্ট অফ দ্য এরকমই থাকবে, ক্যারেক্টারিস্টিক থাকবে যেগুলোতে বাকি অংশটা থাকে না, আর যেগুলো ক্যারেক্টারিস্টিক থাকে এগুলো মোস্ট অফ দ্য নাউনই থাকে। এবার আপনি আমাকে বলেন, ওই যে আমাদের 1 নম্বর যেটা ছিল সেটা কি ছিল, জিরান। আর জিরান কিসের মতো কাজ করে, নাউনের মতো। জিরান মানে আমরা কি জানি, বার প্লাস আইনজি। তাহলে এবার এখানে আসেন, বার কি ফিল আছে না, লেখা আইনজি করে দেন আপনি, তৃতীয় নাম্বারটাকে লিখে দেন আপনি, ফিলিং ফিজিক্যাল পেইন। এরপরে কি আছে দেখেন, স্লিপিং ডিসঅর্ডার, এখন এটাও তো নেই। এখন আপনি এটাতে কি করবেন, এটাকে ঠিক আপনি কি করবেন জানেন, এভাবে না, একটা নতুন জিনিস দেখে আপনাকে এখানে আপনি ঠিক সেম, ওই যে এর পর থেকে যতগুলা লিখবেন সবগুলো আপনি একই ফরম্যাটে লিখবেন, স্লিপিং ডিসঅর্ডার, অর্থাৎ জিনিসটা হবে এমনই যতটুকু মিলাতে পারেন ফরম্যাট এতটুকু ঠিক আছে, এরপর সবগুলো আপনি এক ফরম্যাটে লিখবেন। শুধু যে সবসময় জিরা নাউন ফ্রেজের মধ্যে কাজ করে, এরকম ইনফিনিটিভ নাউন ফ্রেজের মধ্যে কাজ করে, আপনি চাইলে ইনফিনিটিভ মিলাতে পারলে ইনফিনিটিভ দিতে পারেন। এখন এখানে ফিলিং কথাটি এখানে নেই, অথবা আপনি এটাকে আরেকভাবে দিতে পারেন, এভাবে নতুন থেকে বার বানতে পারেন আপনি চাইলে, হ্যাম্পারিং ইন স্লিপিং। মেইন কথা হচ্ছে এটাও আপনি চাইলে এখানে লিখতে পারেন, ফিলিং স্লিপিং ডিস অর্ডার না লিখে আপনি লিখতে পারেন হ্যাম্পারিং ইন স্লিপিং। এই যে হ্যাম্পারিং, স্যার এই ভার্বটা তো আমার দেওয়া নেই, নিচ থেকে আপনি এখানে অর্থের সাথে বসাতে পারেন। কিন্তু ওই যে যতগুলো আমি জিরান লিখতেছি সবগুলো, বাকি যেগুলো হবে সবগুলো আপনি একই ফরম্যাটে লিখবেন। তাহলে আমরা টেকনিক কি শিখলাম, টেকনিক শিখলাম যদি আনকমন আসে যতটুকু একই ফরম্যাটে থাকবে বাকিটা যে কোনো একটা ফরম্যাটে লিখে দিবেন। আর কোনো টেনশন আছে, আশা করি থাকার কথা না। এই ফরম্যাটটা পারলে ইনশাল্লাহ আপনি সবকিছু পারবেন স্যার। সো ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আগামী ক্লাসটা যে সামারি, শর্টকাট কেমন সামারি লিখবেন একটা ফরম্যাট দিব, এটা মতো শেষ করে দেবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সালাম।